সাংজিনু কি পারবে মিস্টার গোকে বাঁচাতে? সব মোনাকরা একসাথে মিলে কি প্ল্যান করছে? সাংজিনু এবং থমাসানদের সাথে আবারও কি ফাইট হবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম সোলো লিভিং সিজন 4 এর এপিসোড 5। গত এপিসোডে দেখেছিলাম আমরা ফোর্সড মোনার্ক মিস্টার গোয়ের শরীরের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দিয়েছিল। আর এরপরে মোনার্কটি বলে, একটা নতুন বডি খুঁজতে তোমার কতদিন সময় লাগবে? 1 বছর, 2 বছর? কিন্তু তুমি জানো আমাদের আর্মি অলরেডি এখানে চলে এসেছে। আমরা এই পুরো পৃথিবীকে তছনছ করে ফেলবো তোমরা এখানে আসার আগেই। তোমরা একটি বিশাল বড় ভুল করলে। তোমরা আমাদের সাথে লড়াইও করবে, আবার পৃথিবীকেও বাঁচাবে। আসলে দুটো কাজ কখনোই একসঙ্গে হবে না। আসলে তোমরা আমাদেরকে ভাবোটা কি আমরা কি এতটাই দুর্বল? কিন্তু মিস্টার গো এখন এই সমস্ত কথাগুলো শোনার পরেও হাসতে থাকে এবং সে মোনার্কের হাত থেকে সেই বেরোনো তরোয়ালটি ধরে ফেলে। এখন মিস্টার গো বলে, তোমার কি মনে হয় আমি তোমার সাথে লড়াই করতে চাইলাম কোনো প্ল্যান ছাড়াই? আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা তুমি ধারণাও করতে পারবে না। আর মিস্টার গো এই বলা মাত্র একটা বিশাল বড় পাওয়ারফুল অ্যাটাক করে, যেটা ফোর্স মোনার্কের গায়ে লাগে না, কিন্তু ফোর্স মোনার্ক যে একটা ডাইমেনশন তৈরি করেছিল সেইটাতে লেগে সেইখানে একটা ছিদ্র হয়। কিন্তু এখন ফোর্স মোনার্ক এইটা দেখে কিছুই বুঝতে পারে না আসলে মিস্টার গো এটা কি করছে। কিন্তু সেই অ্যাটাকটি দেখে এখন মিস্টার গোকে বলে, আচ্ছা এটাই কি তাহলে তোমার সবচাইতে বেশি পাওয়ারফুল অ্যাটাক? আর যার উত্তরে মিস্টার গো এখন হ্যাঁ বলে। আর যেহেতু মিস্টার গোয়ের এই অ্যাটাকটিতে সে ডাইমেনশনে ছিদ্র হয়ে গেছিল, তো এখন এটা পৃথিবীর সাথে আবার অ্যাটাচড হয়ে যায়। আর যেটা দেখে মোনার্কটি বলে, তাহলে তুমি এটাই করতে চেয়েছিলে, আর এটা করে তোমার তেমন কোনো লাভ হবে না। আর আমরা এখন দেখতে পাই মিস্টার গোয়ের শরীর থেকে একটা শ্যাডো বিস্ট বেরিয়ে সে ভাঙা দিয়ে বের হয়ে যায়। আর যেটা দেখে ফোর্সড মোনার্ক ভাবে ডেনিসিনিও ক্যাওস। আসলে মোনার্করা এই শ্যাডো বিস্টগুলোকে এই নামে ডাকে। তখন সেই মোনার্কটি বলে, এই একটা বিস্ট পৃথিবীতে গিয়ে আর কি বা করে ফেলবে। কিন্তু এরই পরে সেই মোনার্কটির মাথায় আবার অন্য কিছু আসে এবং সঙ্গে সঙ্গে সেই মোনার্কটি মিস্টার গোকে রেখে শ্যাডো বিস্টের পেছনে চলে যায় এবং সে তার পেছনে গিয়ে সেই শ্যাডো বিস্টটাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে শ্যাডো স্কেলের এক্সচেঞ্জের ব্যবহার করে সাংজিনু সেইখানে চলে আসে এবং এসেই মোনার্কটির গলা ধরে ফেলে। আর যেটা দেখে ফোর্সড মোনার্কও এখন ভয় পেয়ে যায়। আর সাংজিনু এসে তাকে প্রথম প্রশ্ন করে, তুমি কে? তুমিও কি একটা আইসেলফ? আর সাংজিনুর এই কথা শুনে এখন ফোর্সড মোনার্ক বলতে থাকে, তোমার শ্যাডোর মধ্যে তো আমি প্রচুর পরিমাণের সোলজার অনুভব করতে পারছি। তাহলে তুমি এত বড় একটা পাওয়ারফুল আর্মি বানানোর পরেও আমাদের সাথে কেন যোগাযোগ করনি? আর এরপরে ফোর্সড মোনার্ক ভাবে নাকি অন্য কোনো ব্যাপার। তাহলে বিলিয়ন ফ্লেগমেন্ট অফ লাইটটি যে মেন বিষয়ের কথা বলছিল এটাই কি সেই? তাহলে তুমি কি এখন ওদের সাইডে রয়েছো? আর এ বলা মাত্রই ফোর্সড মোনার্ক এখন সাংজিনুর ওপর তার মুখ দিয়ে অ্যাটাক করে। আর সেইখানে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণের বরফ জমে যায়। আর সাংজিনু এখন এগুলো দেখে এখনো সে ভাবতে থাকে, তাহলে কি এ কোনো মেস টাইপের বিস্ট? আর এখন ফোর্সড মোনার্ক সাংজিনুকে বলে, দেখো আমি এখানে তোমার সাথে লড়াই করতে আসিনি, এমনকি তোমার তো এখন এই সময় সেই মানুষটাকে বাঁচানোর দরকার। কিন্তু সাংজিনু প্রথমে বুঝতে পারে না আসলে সে কোন মানুষের কথা বলছে। আর এখন সাংজিনু ভাবে, আসলে এই পিঁপড়ের শ্যাডোটা তো আমি মিস্টার গোয়ের সাথে রেখেছিলাম, তার মানে কি মিস্টার গোয়ের কিছু হয়েছে? আর আমরা দেখতে পাই এখন ফোর্সড মোনার্ক একটি অ্যাটাক তৈরি করে মিস্টার গোয়ের দিকে মারার জন্য। এখন সাংজিনুকে উদ্দেশ্য করে বলে, দেখো তুমি আগে কি করবে, তুমি আমাকে মারবে নাকি ওই মানুষটাকে বাঁচাবে? আর এই বলা মাত্রই সে মিস্টার গোয়ের দিকে অ্যাটাকটি করে ফেলে। আর আমরা দেখতে পাই সাংজিনু তার কমেন্টারি অথরিটির স্কিল ব্যবহার করে সে অ্যাটাকটিকে ব্লক করার চেষ্টা করে, কিন্তু ফোর্সড মোনার্কের পাওয়ারটি এতটাই বেশি হয় যে কমেন্টার অথরিটি সেখানে কাজ করে না। তাই সাংজিনু নিজেই হাতে ড্যাগার নিয়ে সেই অ্যাটাকটিকে ব্লক করার জন্য চলে যায়। আর আমরা দেখতে পাই সাংজিনু প্রথমে সে অ্যাটাকটিকে ব্লক করার জন্য একটি ড্যাগার ছুঁড়ে মারে, কিন্তু কোনো কাজ হয় না। তাই সাংজিনু নিজেই চলে যায় মিস্টার গোয়ের সামনে আর সাংজিনুর হাতের সেই ড্যাগার দিয়ে সে অ্যাটাকটিকে আটকে ফেলে। আর অন্যদিকে এখন সাংজিনু খেয়াল করে দেখে ফোর্সড মোনার্ক সেখানে একটি পোর্টাল তৈরি করছে। এটা দেখে সাংজিনু যত রকমের ড্যাগার রয়েছে সেইগুলো দিয়ে ফোর্সড মোনার্কের উপর একটি পাওয়ারফুল অ্যাটাক করে। আর আমরা এখানে জানতে পারি এই অ্যাটাকটির নাম হলো ড্যাগার রাশ। আর সাংজিনুর এই ড্যাগার রাশ অ্যাটাকটিতে ফোর্সড মোনার্কের তেমন কোনো কিছু হয় না, কিন্তু একটু তো লাগে, আর সেটা গিয়ে তার কাঁধে লাগে। আর আমরা দেখতে পাই ফোর্সড মোনার্ক সেই পোর্টালটার মধ্যে দিয়ে চলে যায়। আর পেছনের দিকে ফোর্সড মোনার্ক এখন বলে, তোমার মতন সাধারণ একটা মানুষ আমার শরীরে ড্যামেজ দিতে পারলো, আর এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আপাতত আমি এখন যাচ্ছি, কিন্তু তুমি অপেক্ষা করো, আমি আবারও ফিরে আসবো। আর তুমি একটা কাজ করো, ওই যে ওই মানুষটা মরতে চলেছে, পারলে তুমি ওকে তোমার শ্যাডো শোল্ডার বানিয়ে নাও, ও কিন্তু খুবই পাওয়ারফুল। আর এখন সাংজিনু বুঝতে পারে আসলে এখানে একটা ব্যারিয়ার বানানো রয়েছিল, আর যেটার সাহায্যে এই জায়গাটা একটা অন্য ডাইমেনশনে চলে গেছিল, আর যেটার কারণে সাংজিনু কিছুই বুঝতে পারেনি আসলে এখানে কি হচ্ছিল। আর এরপরেই সাংজিনু মিস্টার গোয়ের দিকে এগিয়ে যায় তাকে হিলিং পোশন খাওয়ানোর জন্য, কিন্তু আমরা দেখতে পাই মিস্টার গোয়ের শরীর থেকে এই সময় প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যায়। মিস্টার গোকে হিলিং পোশন খাওয়ানোর সে আর সময় নেই। আর সাংজিনু এটা বুঝতে পেরে সেইখানে সে চিল্লায় বিরুকে ডাকে, আর সে বিরুকে বলে, মিস্টার গোকে যে করে হোক বাঁচাও।
আর আমরা দেখতে পাই এখন বিরিও মিস্টার গো এর ওপরে হিলিং ম্যাজিকের ব্যবহার শুরু করে, কিন্তু বিরিও এখন এই সময় সাংজিনুকে বলে মাই কিং, এর ওপর আমার হিলিং ম্যাজিকও কোনো কাজ করছে না। আর বিরুর এরকমের কথা শুনে এখন সাংজিনু হোলি ওয়াটার অফ লাইটটি বের করে। এইটাই একমাত্র জিনিস যেটা আমার কাছে এখন বেঁচে আছে আর যেটা মিস্টার গোকে এখন বাঁচিয়ে ফেলবে। আর আমরা দেখতে পাই এই সময় মিস্টার গো সাংজিনুর হাত আটকে ফেলে আর সাংজিনুকে বলেন না, তুমি এরকমটা করো না, তুমি যে আমার জন্য এখানে এসেছো এইটুকুই আমার জন্য অনেক। কিন্তু সাংজিনু বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কিন্তু মিস্টার গো এখন বলে এইসবের আসলে কোনো দরকারই নেই, আমার ওপর যেরকম পাওয়ার দিয়ে অ্যাটাক করা হয়েছিল পৃথিবীর কোনো মানুষই এই অ্যাটাকগুলো আটকাতে পারবে না। আর এরপরে মিস্টার গো তাদের প্ল্যান বিষয়ে সাংজিনুকে কিছু বলতেই যায়, কিন্তু মিস্টার গো আর কোনো কথা বলতেই পারে না। আর শেষ পর্যন্ত সাংজিনুকে সে শুধু এটাই বলে যায়, তুমি যে এইখানে রয়েছো আমি এতে অনেক খুশি, আর কেউ কোনোদিন ভাবেনি তোমার মতো একজনের কাছে এতটা পাওয়ার থাকবে। আর একই সঙ্গে সাংজিনুকে মিস্টার গো এটাও বলে, তাহলে আমি বুঝতে পারলাম এই সমস্ত ম্যাজিক বিস্টগুলো এরা পাঠায় না, আসলে পৃথিবীতে ম্যাজিক বিস্টগুলো পাঠানো হয় আমাদেরকে সুরক্ষা রাখার জন্য। আর এখন সে সাংজিনুকে এটাও বলে যায়, একদিন এমন সময় আসবে তোমাকে একটা বড় ডিসিশন নিতে হবে, আর সেই দিন তুমি শুধু মানুষের পাশে দাঁড়িয়েও। আমারও খুব ইচ্ছে ছিল আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে সেইখানে লড়াই করব, কিন্তু সেইটা আর হয়তো হবে না, আমার এই শরীর আর এখন চলছে না। কিন্তু তবুও আমার কোনো দুঃখ নেই, কেননা এই মুহূর্তে তুমি আমার সাথে আছো। আর আমি এটাও জানি তুমি সবাইকে ঠিকই বাঁচিয়ে নিবে। আমি তো অনেকদিন আগেই মরে যেতাম, কিন্তু তবুও আমি এইখানে বেঁচে আছি শুধুমাত্র একটাই কারণে, আর যেটা হচ্ছে তোমার সাথে হয়তো দেখা করার কারণে। আর আমার এই শেষ কাজটাও হয়ে গেল, ধন্যবাদ তোমাকে। আর এটাই হয় মিস্টার গোয়ের শেষ কথা। আর আমরা দেখতে পাই এই সময় বাহিরে বৃষ্টি শুরু হয়। কয়েকদিনের মধ্যে দুইটি খবর পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে যায়। একটি হলো ব্রাজিলের বেস্ট হান্টার জোনাইজের মৃতদেহ খুঁজে পাওয়া যায় সমুদ্রে। আর সাউথ কোরিয়ার হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার গোগনি মৃত্যু হয়েছে একটা অ্যাটাকে। ক্রিস্টোফার রিড, জোনাস এবং মিস্টার গো, এই বড় বড় তিনটে হান্টারের মৃত্যুর পর পুরো পৃথিবী একটা আলাদা রকমের ভয়ের মধ্যে আছে। আর এদের তিনজনের মৃত্যুর খবর কয়েকদিন ধরে বড় বড় নিউজ চ্যানেলে চলছে। আর আমরা জানতে পারি এমনকি ফেডারেল ব্যুরো অফ হান্টাররাও এটা নিয়ে একটা স্টেটমেন্ট রেখেছে। হান্টাররা এত বছর ধরে পৃথিবীকে প্রোটেক্ট করছে, কিন্তু এখন এই সমস্ত হান্টারদেরকে কে প্রোটেক্ট করবে? আর এখন আমরা দেখতে পাই মিস্টার সাংজিনু, মিস্টার ও জিনজুল ও আরো অনেকেই মিস্টার গো এর সমাধির সামনে যায়। আর এই সময় মিস্টার সাংজিনু ও জিনজুলকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? আর যেটার উত্তরে মিস্টার ও জিনজুল বলে এই 2 দিন আমার শরীরটা ঠিক ছিল না। আর একই সঙ্গে সাংজিনুকে সে এটাও জিজ্ঞাসা করে যে এই বিষটা মিস্টার গো এর ওপরে অ্যাটাক করলো, সেই বিষটাকে কি তোমার পক্ষেও মারা খুব মুশকিল ছিল? আর যার উত্তরে মিস্টার সাংজিনু বলে যতক্ষণে আমি সেইখানে পৌঁছেছি ততক্ষণে সেইখানে অনেক দেরি হয়ে গেছিল। আর যেটা শোনার পরে আমরা দেখতে পাই ও জিনজুল এখন কাঁদতে শুরু করে আর বলে বিশ্বাস করো আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে মিস্টার গোগুনি এখন মারা গেছেন। একদিন আগে উনি আমাকে বললেন যে উনি আমাদের ইউএস ট্রিপের ব্যাপারে সবকিছু শুনতে চান, কিন্তু সেই সমস্ত তো বলারই সুযোগ হলো না। যাই হোক, তোমাকে ধন্যবাদ মিস্টার গো এর সঙ্গে শেষ সময় থাকার জন্য। কিন্তু সাংজিনু এখন বলে না, আমি এইখানে থামবো না, আমি ওই বিস্টকে যে করেই হোক মারবই, যেই বিস্টটি মিস্টার গোকে মেরেছে আর যেটা আমি শপথ নিয়েছি। আর আমার এই কাজটি সম্পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত তুমি আমাকে থ্যাংক ইউ বলো না। তুমি কি শুধুমাত্র এখন আমার জন্য কিছু রিপোর্টারকে এক জায়গায় করতে পারবে? আর এরপরেই আমরা দেখতে পাই সাংজিনু রয়েছে অনেকগুলো রিপোর্টারের সামনে। আর সাংজিনু এখন সবার সামনে বলছে এমন কিছু পাওয়ারফুল বিস্ট যাদের মধ্যে মানুষের মতো বুদ্ধিও রয়েছে, যারা পৃথিবীর সকল টপ র্যাঙ্কিং হান্টারগুলোকে মারার চেষ্টা করছে। আর তারা পৃথিবীর বেঁচে থাকা যতগুলো হান্টার রয়েছে তাদের সবার থেকে পাওয়ারফুল। আর তারা তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য যে কোনো কিছু করতে পারে। আর যে কথা শুনে এখন একজন রিপোর্টার সাংজিনুকে প্রশ্ন করে তাহলে মিস্টার গোকে যে বিস্টটি মেরেছে সেও কি একা ছিল নাকি সেটা কোনো একটি গ্রুপ ছিল? কিন্তু সাংজিনু এখন বলে সেই সমস্ত বিস্টগুলো কোনো হান্টারকে মারার আগে তাদের ম্যাজিক পাওয়ার ইউজ করে সেই জায়গাটাকে অন্য একটা ডাইমেনশনে নিয়ে চলে যায়। আর এরপর যারা নিজেদেরকে তাদের টার্গেটে ভাবছো তারা এমন কারোর সঙ্গে থাকো যে তোমাকে বাঁচাতে পারবে। আর সাংজিনু একই সঙ্গে এটাও মনে করে যে ওরা সবাই হচ্ছে মোনার্ক, আর কোনো মোনার্ককে মারার কোনো হান্টারের ক্ষমতা নেই। আর এটা ভাবার পরেও সে বলে কিন্তু তোমার যদি মনে হয় তোমার কাছে এমন কেউ নেই যে তোমাকে বাঁচাতে পারবে, তাহলে তুমি কোরিয়ান হান্টার অ্যাসোসিয়েশনের মাধ্যমে তুমি আমার সাথে যোগাযোগ করবে। আর এরপরেই আমরা দেখতে পাই অন্য একটা ডাইমেনশন, আর যেইখানে আমরা দেখতে পাই সমস্ত মোনার্করা দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে ফোর্সড মোনার্ক এখন সবাইকে বলছে শ্যাডো মোনার্ক এখন পৃথিবীতে রয়েছে। যেটা শুনে অন্য একটি মোনার্ক বলছে তুমি না এরকমটা বলেছিলে যে পৃথিবীতে এমন কেউ নেই যে শ্যাডো মোনার্কের পাওয়ার ধরে রাখতে পারবে?
পারবে। আর এই কারণেই তো ড্রাগন কিংও পৃথিবীতে থাকতে পারেনি। আর এখন ফোর্সড মোনার্ক আবারও বলে, আমি পৃথিবীতে আমার নিজের চোখে দেখলাম, যেটা বিলিয়ন ফ্লেগমেন্ট লাইটের থেকেও অনেক বেশি ভয়ানক। আর এরপরে সে সবাইকে বলে, আমি ওকে মেরে ফেলবো যদি তোমরা একটু সবাই আমাকে সাহায্য করো। আর তার এই কথা শুনে টার্নাক নামের অন্য একটি মোনার্ক বলে, শ্যাডো মোনার্কের সাথে লড়াই করা মানে সোজাসুজি মৃত্যুকে বেছে নেওয়া। তার থেকে তো এটাই ভালো হয় যদি আমরা ড্রাগন কিং এর জন্য অপেক্ষা করি। তাহলে আমরা বুঝতে পারলাম ড্রাগন কিং এর কাছে এতটুকু পাওয়ার আছে, তার সাথে কেউ মিলে হয়তো শ্যাডো মোনার্ককে হারাতে পারবে। কিন্তু টার্নাকের এই কথাটি ফোর্সড মোনার্কে ভালো লাগে না। হতেই পারে আমরা ওর থেকে একটু দুর্বল, কিন্তু তবুও তো আমরা মোনার্ক, আর কতদিনই বা আমরা ড্রাগন কিং এর উপর ভরসা করে থাকবো। আর এটাই একমাত্র আমাদের কাছে এখন সুযোগ, শ্যাডো মোনার্ককে মানুষের একটি বডিতেই মেরে ফেলা। তোমরা সবাই মিলে আমার সাথে লড়াই করো, যা হবে সব আমি দেখে নিব। আর যেই কথা শুনে টার্নাক এখন বলে, ঠিক আছে তুমি যা করবে তাই করো, কিন্তু আমাকে এর মধ্যে থেকে বাদ দাও। আর এখন অন্য একটি মোনার্ক ইগোমন, সেও একই কথাই বলে, হ্যাঁ হ্যাঁ আমাকেও বাদ দাও, আমি ওই ডিমন কিং ব্যানারের মতো হতে চাই না। আর এরপরেও বাকি যতগুলো মোনার্ক সেইখানে ছিল তারাও সেই একই কথাই বলে। আর তখন সেইখানকার টার্নাক মোনার্কটি বলে, আমার মনে হয় শ্যাডো মোনার্ক আর আর্কিটেক্ট একসাথে হয়তো কাজ করছে, আর ওরা হয়তো আমাদের মতো কিছু বানিয়ে ট্রেনিং করছে, আর যেই কারণে আমি এখন ওর সামনে যেতে চাই না। আর এই বলে কয়েকটি মোনার্ক তাদের পোর্টাল খুলে সেইখান দিয়ে চলে যায়। আর এরপরে আমরা আরেকটি মোনার্ক দেখতে পাই যার নাম র্যাকান। আর এখন সে ফোর্সড মোনার্ককে বলে, তুমি কি শিওর ও এখন একটা মানুষের বডিতেই রয়েছে? আর যার উত্তর এখন ফোর্সড মোনার্ক বলে, ওর ড্যাগারের মধ্যে বিষ ছিল, কিন্তু আমার মনে হয় না অ্যাশবন তার ড্যাগারের মধ্যে বিষ রেখে দিবে। আর এই কথা শোনার পর অন্য আরেকটি মোনার্ক যার নাম কিউরিশা, সে এখন বলে, বিষ? তুমি ঠিকই বলছো, অ্যাশবন নিজে কোনোদিন এটা করবে না। আর এখন ফোর্সড মোনার্ক ওদের দুজনকে জিজ্ঞাসা করে, তাহলে তোমরা কি এখন আমাকে সাহায্য করবে? আর যার উত্তরে কৈরেশা এবং র্যাকান দুজনাই হ্যাঁ করে দেয়। আর এখন তারা সিদ্ধান্ত নেয় তারা তিনজন মিলে শ্যাডো মোনার্ককে মারবে। এরপরে আবারও আমরা দেখতে পাই সাউথ কোরিয়ার ঘটনা। আর আমরা দেখতে পাই সেইখানে সাংজিনও একটা বড় বিল্ডিং এর ওপর দাঁড়িয়ে রয়েছে, আর এখনো সাউথ কোরিয়াতে বৃষ্টি হচ্ছে। আর সে এখন ভাবছে সেই পুরনো কথাটা, মানে ফোর্সড মোনার্কের কথাটা, কারণ সেও তখনও ফোর্সড মোনার্কের প্রেজেন্টটা অনুভব করতে পারেনি, আর তার কোনো শ্যাডো ছিল না। মানে যে রকম মোনার্ক জায়েন্ট বলেছিল সেটা সত্যি, মানে রুলার এবং মোনার্কদের বডি হয় অ্যাস্ট্রাল বডি, আর যে বডির কোনো শ্যাডো থাকে না, আর যাদেরকে মেরেও কোনো শ্যাডো শোল্ডার বানানো যায় না। আর যদি এরকমের হয় তাহলে আমার পক্ষেও সেই মোনার্কদের খুঁজে বের করা একটু কষ্ট হয়ে যাবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি একটি হান্টার, আর আমি কখনো আমার কোনো শত্রুকে পালিয়ে যেতে দিব না, তাদেরকে আমি ঠিকই খুঁজে বের করব। আর এর পরের সিনে আমরা দেখতে পাই চেয়ারম্যানের মৃত্যুর এক সপ্তাহ পর অ্যাসোসিয়েশন বিল্ডিং এ একটি মিটিং বসে। তারা এটা সিদ্ধান্ত নেয় মিস্টার গো যে মারা গেছে এখন তার সেই পজিশনে কে থাকবে। যেহেতু মিস্টার গো ছিল একটা এস র্যাঙ্কের হান্টার, তার মতো অ্যাসোসিয়েশন মেম্বারদের মধ্যে কেউ নেই, তাহলে এই 5টা বড় বড় গিল্ডকে এখন কে দেখে রাখবে? আর তার এই কথা শুনে অন্য একটি লোক বলে, তাহলে তুমি কি বলতে চাচ্ছ, আমরা যে কোনো একটা এস র্যাঙ্কের হান্টারকে অ্যাসোসিয়েশনের মধ্যে নিয়ে আসি? আর শোনো, এটা করলে একদিক দিয়ে ভালো হবে, আবার অন্য দিক দিয়ে খারাপও হবে। আর আমার মনে হয় না অ্যাসোসিয়েশনের মধ্যে বাইরে থেকে কাউকে হুট করে নিয়ে আসা, যা আমাদের পক্ষে একদমই ঠিক হবে না। আর এইটা শুনে অন্য আরেকজন বলে, তাহলে আমরা এখন কি করতে পারি? আর এখন সেই লোকটি উত্তরে জানাই, আমার মনে হয় আমরা যদি এখন মিস্টার ওজিনজুলকে চেয়ারম্যান বানিয়ে ফেলি তাহলে সবচাইতে বেশি ভালো হয়। আর এখন ওজিনজুল বলে, কেন, আমি কেন? আর যার উত্তরে অন্য আরেকটি লোক বলে, তুমি একমাত্র যে কিনা সবসময় চেয়ারম্যানের সাথে থাকতে, তাই উনি কোন জিনিসটা কিভাবে সামলাতেন সেটা তুমি সবচাইতে বেশি ভালো জানো। আর একই সাথে তোমার লিডারশিপ স্কিলটাও অনেক ভালো, কেননা তুমি বাকি সমস্ত হান্টারদেরকে সুন্দরভাবে দেখে শুনে রাখতে পারবে। আর এরকম তো কোনো নিয়ম নেই যে চেয়ারম্যানকে একমাত্র এস র্যাঙ্কের হান্টারই হতে হবে। তুমি যতদিন ধরে এখানে কাজ করছো আর যতগুলো হান্টারকে অ্যারেস্ট করেছো, আমার মনে হয় তোমার থেকে এই কাজটা ভালো আর অন্য কেউই করতে পারবে না। কিন্তু ওজিনজুল এখন বলে, আমার এটা মনে হয় না, কারণ এমন অনেক কিছু আছে যেগুলো আমি এখনো পারি না, আর আমার থেকে ভালো এবং অনেক হাই স্কিলেরও মানুষও এখানে রয়েছে, আর যাদের তুলনায় আমার বয়স অনেক কম। আর এইখানে তো ভাইস চেয়ারম্যানও রয়েছে, আর সমস্ত রিজিনাল ম্যানেজারও তো রয়েছে, আর তাদেরকে বাদ দিয়ে কেন আপনি শুধু আমাকেই বলছেন? আর যার উত্তরে সেই লোকটি বলে, আমি হই বা অন্য কেউ, তোমার মধ্যে যে ইউনিক স্কিলটা আছে সেটা আর অন্য কারোর মধ্যে নেই। তুমি একমাত্র সমস্ত গিল্ডেরকে নিজের কন্ট্রোলে রাখতে পারবে, তোমার সাথে সমস্ত গিল্ডেরই ভালো সম্পর্ক আছে, আর সবচাইতে বড় কথা হচ্ছে তুমি মিস্টার সাংজিনুকে সবচাইতে ভালো চেনো। কিন্তু মিস্টার ওজিনজুল এখনো বলে, আপনি সাংজিনুর কথা বাদই দিন, ওর সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে ঠিকই, কিন্তু ওর সাথে যে আমার সম্পর্ক ভালো তা এমন কিছু নয়। আর যেটা শুনে এখন বাকি সবাই বলে, শুনুন মিস্টার ওজিনজুল, আমরা আপনাকে জোর তো করতে পারি না, কিন্তু আপনি একবার বিষয়টা ভেবে দেখতে পারেন, কারণ আপনাকে এই জায়গাতে সবচাইতে বেশি ভালো মানাবে। আর অন্যদিকে এখন আমরা স্ক্যাভেঞ্জার গিল্ডের বিল্ডিং দেখতে পাই, আর যেখানে আমরা দেখতে পাই থমাস আন্দ্রে এবং লরা লিফটের নিচে চড়ে নিচের দিকে যায়। আর যখন তারা নিচে গিয়ে পৌঁছায় তখন সেখানকার সিকিউরিটি গার্ডগুলোও দেখে চমকে যায়।
আর যেটা দেখে থমাস আন্দ্রে বলে ওইভাবে চমকানোরও কিছু নেই, তোমরা যেটা কাজ করছো এটা করো। আর এরপরে আমরা দেখতে পাই থমাস আন্দ্রে তার সিগারেট পাসকোড দিয়ে তারা ভেতরে ঢুকে, কিন্তু যখন তারা সেইখানকার ভেতরে ঢুকে তখন লরা থমাস আন্দ্রেকে বলে তুমি কি সত্যি সত্যি এটা সাংজেনুকে দিয়ে দিবে? আর যেটা শুনে এখন থমাস আন্দ্রে লরাকে বলে কেন, এটা কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে? আর এগুলা কি আমি এবং আমার গিল্ড মেম্বারদের থেকে বেশি দামি? না তোমার এই মনে হচ্ছে যে সাংজিনু এটা ব্যবহার করার যোগ্য না? আর যেটা শোনার পর লরা কোনো উত্তর দেয় না, আর সে শুধু একটা কথাই বলে এরকম জিনিস পৃথিবীতে মাত্র 2টি রয়েছে, তাও আবার আপনি ভাবছেন এটা ওকে দিয়ে দিবেন? আর যেটা শোনার পর থমাস আন্দ্রে হাসে এবং বলে আমি এর জন্যই এই 2টা ওকে দিয়ে দিব, কারণ দুনিয়ার সবচাইতে 2টো ভালো অস্ত্র এইখানে পড়ে থেকে কোনো লাভ নেই। আর এরপরে আমরা দেখতে পাই তারা দুজন একটা ঘরে যায়, আর এরপরে আমরা দেখতে পাই সেখানে রাখা রয়েছে 2টা লাল রঙের ড্যাগার। আর অন্যদিকে এখন আমরা কোরিয়ান নিউজ চ্যানেলে দেখতে পাই নতুন যে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়েছে তিনি হচ্ছেন মিস্টার ও জিনজুল। আর আমরা এখন দেখতে পাই সাংজিনুর বোন জিনা তার ঘরের মধ্যে বসে থেকে এই নিউজটা দেখে, আর যেটা দেখার পর জিনা বলে আমি জানি চেয়ারম্যানের মার্ডার হয়েছে, কিন্তু আমি কখনোই ভাবিনি যে এই ছেলেটা চেয়ারম্যান হয়ে যাবে। সত্যি এই পৃথিবীর অবস্থা এখন খুবই খারাপ। আর এরপরে জিনা গিয়ে তার মাকে জড়িয়ে ধরে, আর যেটা দেখে এখন জিনার মা তাকে বলে যদি তোমার কাছে ফালতু সময় থাকে আর যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি এই ময়লাগুলো নিয়ে গিয়ে বাইরে ফেলে আসো। আর যেটা শোনার পর জিনা বলে না আমি এগুলো করতে পারবো না। আর এরপর সে তার মাকে বলে চলো আমরা এখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাই। আর যেটার উত্তরে জিনার মা বলে না না আমার এই বাড়িটা এখনো অনেক ভালো লাগে। আর যেটা শোনার পর জিনা সেখান থেকে চলে যেতে থাকে। আর আমরা দেখতে পাই এরপরে জিনার মা তাকে বলে যেহেতু তোমার কাছে সময় আছে তাহলে তুমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলো, কিন্তু জিনা এখন বলে আমি এটাও করতে পারবো না। আর আমরা দেখতে পাই এরপরেই তার সে ঘরে চলে আসে, আর সে ঘরের ভিতর ঢোকার পর এমন কিছু দেখতে পাই সেটা দেখে তার মাকে ডাকে আর দৌড়ে তার কাছে চলে যাই। আর অন্যদিকে এখন আমরা আজিন গিল্ডের বাইরে অনেক রিপোর্টার দেখতে পাই, আর তারা এখন বলা বলি করে সে কি সত্যি এখানে আসবে। আর এখন আমরা দেখতে পাই অফিসের মধ্যে বসে রয়েছে থমাস আন্দ্রে, আর জিনু এখন তার সামনে বসে থেকে বিশ্বাসই করতে পারছে না থমাস তার সামনে এসে বসে আছে। শুধু থমাসই নয়, লেনার্ড টায়ারম্যান যে কিনা জার্মানির টপ হান্টার সেও এসেছে আজিন গিল্ডের অফিসে। আর এখন জিনু ভাবতে থাকে ইনারা এখানে আসছেন প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু সাংজিনু এখনো কোনো ফোনই ধরছেন না। আর অন্যদিকে এখন লেনার্ড এই সময় ভাবতে থাকে এমনকি থমাসও সাংজিনুর সাথে দেখা করতে এসেছে। আর এইদিকে লরা এখন জিনুকে বলে সাংজিনু কি কোনো রেডে রয়েছে, আর ও একটা অফিসে আসে না তাই না? আর যার উত্তরে জিনু হ্যাঁ জানায়। আর এইগুলো চলতে চলতে সাংজিনু সেইখানে চলে আসে, আর ভেতরে সাংজিনু ঢুকে বুঝতেই পারে কেন বাইরে এত রিপোর্টাররা এসে জড়ো হয়ে রয়েছে। আর সাংজিনু যখন সামনে তাকায় জিনু তখন কাঁদতে কাঁদতে বলে স্যার আমি আপনাকে কতবার ফোন করলাম আপনি আমার কোনো কলই তুলছেন না কেন? আর যার উত্তরে সাংজিনু বলে তেমন কোনো কিছুই না, আমি শুধু একটু ব্যস্ত ছিলাম। আর এরপরে জিনু একটু লক্ষ্য করে সাংজিনুর জামা কাপড় একটু ছেঁড়া রয়েছে। আর জিনু যখন সাংজিনুকে জিজ্ঞাসা করে তখন সাংজিনু বলে আরে তেমন কোনো কিছুই না, এখন যেহেতু অনেক গেট ওপেন হচ্ছে তো আর কি করার, আমি কি চুপচাপ বসে থাকবো? আর সবচাইতে মজার বিষয় হচ্ছে বিরু এবং ইগ্রিসেরও র্যাঙ্ক আপ হবে, তাই আমাকে একটু রেড করতেই হবে। আর আমরা দেখতে পাই এরপরে সাংজিনু যায় থমাসের সামনে, আর সাংজিনু এখন থমাস আন্দ্রেকে জিজ্ঞাসা করে আপনি কোরিয়াতে কি দরকার? আর যার উত্তরে থমাস এখন বলে তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যখন আমার হাত ঠিক হয়ে যাবে তখন আমরা সবাই মিলে একসাথে একবার খাবার খেতে পারি, আর এছাড়াও তোমার জন্য আমি একটা ভালো গিফট এনেছি, আর সেইটিকে দেওয়ার জন্য আমাদেরকে এখন অন্য কোনো জায়গায় যেতে হবে কারণ গিফটটা খুবই ডেঞ্জারাস, আর এই গিফটটা আসলে এখানে দেওয়া হবে না। আর সাংজিনু এখন এই ডেঞ্জারাস কথাটি শুনে কিসের ডেঞ্জারাসের কথা বলছে, সে আবার কোনো বোম টোম কিছু দেবে না তো? আর এই কথাগুলো ভাবতে ভাবতে সাংজিনু এখন লেনার্টের দিকে তাকায়, আর এরপরে সে তাকে জিজ্ঞাসা করে আপনি কে? আর যার পরে লেনার্ট তার নাম বলে, আর যেটা শোনার পর সাংজিনু এখন ভাবে ও কি নিজেকে প্রোটেক্ট করার জন্য আমার কাছে এসেছে। আর আমরা দেখতে পাই থমাস আন্দ্রে সেই লেনার্টটাকে আটকে ফেলে এবং সে মিস্টার সাংজিনুকে বলে মিস্টার সাংজিনু চলেন আমরা এখন যাই। আর আমরা দেখতে পাই এই সময় লেনার্ডও অনেকটাই চেতে যায়। আর আমরা এখন দেখতে পাই থমাস আন্দ্রে রেগে যায় এবং থমাস আন্দ্রে বলে তোমাকে কেন আমরা নিয়ে যাব? আর যার উত্তরে এখন লেনার্ড বলে আমিও তো তোমার মতোই 2 ঘন্টা ধরে এখানে বসে আছি কারণ মিস্টার সাংজিনুর সঙ্গে আমারও কথা আছে। আর তারপরে থমাস আন্দ্রে বলে না, কারণ আমি আর মিস্টার সাংজিনু যে কথাটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা টপ সিক্রেট, আর তাই তুমি সেইখানে আসতে পারবে না। আর এইরকম কথাবার্তা শুনে লেনার্ড এখন ভাবতে থাকে সত্যি আমার সাথেও যে এরকম ব্যবহার হবে আমি এটা কোনোদিনই ভাবতে পারিনি। আর এরপরে থমাস আন্দ্রে এবং সাংজিনু লেনার্ডকে রেখে সেখান থেকে চলে আসে। আর এরপরে
পরের সিনে আমরা দেখতে পাই থমাস আন্ড্রে এবং সাংজিনু বসে একটা টেবিলে একসাথে খাওয়া দাওয়া করছে। আর এরপরে থমাস আন্ড্রে সাংজিনুকে বলে, তুমি বিশ্বাস করবে না আমি এই মুহূর্তটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি। আর এরপরে আমরা দেখতে পাই থমাস আন্ড্রের সিকিউরিটি গার্ড সেইখানে একটা বক্স নিয়ে আসে, আর যেটা দেখে এখন সাংজিনু জিজ্ঞাসা করে আসলে এটা আবার কি। আর তারপরে থমাস আন্ড্রে সাংজিনুকে বলে, তুমি কি আসলে এই জিনিসটার পাওয়ার কতটুকু বুঝতে পারছো? আর এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার, কারণ সেই দিন আমাকে এবং আমার পুরো গিল্ড মেম্বারদেরকে না মেরে বাঁচিয়ে রাখার জন্য। আর সাংজিনু এখন এই দুটো ড্যাগার দেখে এখন খুব অবাক হয়ে যায়, আর যেটা দেখে এখন থমাস আন্ড্রেকে জিজ্ঞাসা করে এই দুটা কি কামিশের তৈরি। আর যেটা শুনে এখন থমাস আন্ড্রে সাংজিনুকে বলে, বাহ তুমি তো একবারেই বুঝে গেলে। কিন্তু এখন সাংজিনু থমাস আন্ড্রেকে জিজ্ঞাসা করে, আমি তো দেখলাম কামিশের পুরো বডি ফেডারেল ব্যুরো অফ হান্টাররা সংগ্রহ করে রেখেছে, তাহলে তুমি এটা কোথায় পেলে? আর যার উত্তরে এখন থমাস আন্ড্রে তাকে বলে, কামিশের পুরো শরীর আমাদের ইউএস গভর্নমেন্ট দিয়ে দিতে বলেছিল, কিন্তু এর বদলে আমরা অনেক টাকাও পেয়েছিলাম, কিন্তু কামিশের সব থেকে বড় দাঁতটা যেটা দিয়ে কামিশ আমাকে কামড়েছিল সেটা আমি বের করে নিয়েছিলাম, আর তারপরে সেটা আমার কাছেই থাকে। দাঁতটা একটু ছোট ছিল বলে আমি এটা দিয়ে একটা তরোয়াল বানাইনি, তার বদলে আমি সেটা দিয়ে দুটো ড্যাগার বানিয়েছিলাম, আর আজকে সেই দুটো ড্যাগার যেভাবে কাজে লেগে যাবে তা আমি কখনোই ভাবিনি। আর সাংজিনু সেই দুটো ড্যাগারের মধ্যে একটা হাতে নিয়ে দেখে আসলেই সেই ড্যাগারগুলো অনেক ভালো, এবং সে যদি এই ড্যাগারগুলো ইউজ করে তাহলে সে এক্সট্রা ১,৫০০ পয়েন্ট করে পাবে। আর সাংজিনু এখন ভাবে, সে এতদিন ভাবতো ডিমন কিং এর ড্যাগারটা আসলে সবচাইতে বেশি ভালো ছিল, কিন্তু সে এখন দেখে এই ড্যাগারের কম্পিটিশনে ডিমন কিং এর সেই ড্যাগারটিও কোনো কিছুই না। আর সাংজিনু এখন এই ড্যাগারটি পেয়ে খুব খুশি হয় এবং সে তার হাতে এটা ঘোরাতে থাকে, আর যেটা দেখে থমাস আন্ড্রে তাকে বলে, এই তুমি এইগুলা করো না, কারণ এই ড্যাগারটা যদি হাত থেকে ছুটে যায় তাহলে তো আমি মরেই যাব। আর সাংজিনু এখন সেই ড্যাগারটি তার হাতে ধরে বুঝতেই পারে এই ড্যাগারটি কোনো নর্মাল ড্যাগার নয়, ড্যাগারটা তাকে যেন একটা আলাদা সম্মান দিচ্ছে। আর অন্যদিকে এখন থমাস আন্ড্রে লরাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমার এই সিদ্ধান্তটা কি খুবই ভুল? আর যার উত্তরে এখন লরা মাথা নাড়িয়ে না জানায়। আর এইদিকে থমাস এখন সাংজিনুকে জিজ্ঞাসা করে, তাহলে আমার এই গিফটটা এখন তোমার কাছে কেমন লাগলো? আর সাংজিনু এখন থমাসের থেকে আরো একবার শিওর হয়ে জেনে নেয়, তুমি আমাকে সত্যি এটা দিয়ে দিচ্ছ তো, তা আবার পুরো ফ্রিতে? আর যার উত্তরে থমাস বলে, ফ্রিতে মানে? তুমি সেদিন আমাকে এবং আমার পুরো গিল্ড মেম্বারকে বাঁচিয়ে রেখেছো, আর তুমি বলছো এটা আমি তোমাকে ফ্রিতে দিলাম? আরে এটা তো অনেক মূল্যবান। আর যার উত্তরে এখন সাংজিনু দাঁড়িয়ে বলে, সত্যি আমার এই গিফটটা খুবই ভালো লাগলো। আর থমাসও এখন এই কথাটি শুনে খুবই খুশি হয়। আর আমরা দেখতে পাই সাংজিনু এবং থমাস আন্ড্রে দুইজনে একটা বাহির থেকে প্রেজেন্ট অনুভব করতে পারে, যা অন্য রকমের একটা শক্তি। আর যে প্রেজেন্টটি অনুভব করার পরে এখন থমাস আন্ড্রে সাংজিনুকে বলে, তুমিও কি অনুভব করলে এই পাওয়ারটা? আর যার উত্তরে সাংজিনু হ্যাঁ জানায়, এবং এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই বাইরে সবাই দাঁড়িয়ে থাকে উপরের দিকে তাকিয়ে। আর এখন আমরা দেখতে পাই সাংজিনু এবং থমাস আন্ড্রে বাইরে এসে দাঁড়িয়ে থেকে উপরের দিকে তাকাই, এবং সাংজিনু ভাবতে থাকে ডক্টর বেলজার যেই জিনিসটার কথা বলেছিল এটা কি সেটাই? তো বন্ধু, সোলো লেভেলিং সিজন 4 এর এপিসোড 5 এখানেই শেষ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।